স্বাগতম সবাইকে জটিল সংখ্যা লেকচারে। তো জটিল সংখ্যা আলোচনা শুরু করার পূর্বে আমি একটা ইকুয়েশন নিয়ে এই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। তো আমরা ইতিমধ্যে এ ধরনের ইকুয়েশন আমরা দেখে আসছি, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমরা ইতিপূর্বে এই ধরনের ইকুয়েশন নিয়ে অনেক কাজ করে আসছি। তো এই ইকুয়েশনটা যদি আমি একটু সলভ করতে চাই তাহলে আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার, আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এবং এই এক্স কে যদি আমি একটু এর ভ্যালুটা ডিটারমাইন করতে চাই, ধরলাম এর পজিটিভ ভ্যালুটা আমি নিচ্ছি। পজিটিভ ভ্যালু হচ্ছে কি রুট ওভার অফ মাইনাস ওয়ান। তো এই যে এক্স, এক্স এর যে আমি এখানে একটু যদি লক্ষ্য করি, এখানে যদি একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তো এই বিষয়টা দিয়ে আমাকে কি বোঝানো হচ্ছে? কোনো একটা রাশির বর্গ যেটা কিনা নেগেটিভ। তো আমরা বাস্তব সংখ্যার কনসেপ্ট থেকে বলতে পারি কোনো রাশির বর্গ কখনো নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না। আবার এই লাইনটা যে এই ইকুয়েশনটার দিকে যদি আমি একটু লক্ষ্য করি, এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান। তো আমরা বাস্তব সংখ্যার কনসেপ্টে যখন আমরা এরকম টার্মগুলো আসতো, রুটের ভিতরে নেগেটিভ নাম্বার, তখন তখন সেটাকে আমরা বলতাম কি এই এক্স এর মান অবাস্তব, এর কোনো ভিত্তি নেই, এই কারণে এর এই মানটা হচ্ছে কি গ্রহণযোগ্য না। ঠিক কমপ্লেক্স নাম্বারে এসে আমরা কি করব? কমপ্লেক্স নাম্বারের যে এই যে কমপ্লেক্স নাম্বারে এসে আমরা রুটের ভিতরে নেগেটিভ নাম্বার, এই আজগুবি বা অদ্ভুত জিনিসটাকে আমরা বলতেছি কি অবাস্তব মান। এবং এই অবাস্তব মানের এই বিষয়টাকে আমরা বলতেছি কি একটা নতুন নাম্বার সিস্টেম, যেটাকে আমরা বলতেছি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারে এই এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান এইটাকে আমরা বলতেছি ইমাজিনারি নাম্বার। এবং এই যে আছে হচ্ছে আমাদের এই আই, ইমাজিনারি নাম্বারের আইটাকে বাদ রেখে বাকি সব বাদ দিয়ে আমরা এই আই ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান এইটাকে আমরা বলতেছি কি ইমাজিনারি নাম্বারের যে নতুন একটা নাম্বার সিস্টেম আমরা পেলাম, সেটা হচ্ছে আই, আই এর হচ্ছে পরিচয়। তো এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কি জটিল সংখ্যার ব্যবহার। আসলে জটিল সংখ্যার ব্যবহারটা কোথায় কোথায় হয় আমরা জানি। আমরা যারা এসি সার্কিট নামে ত্রিপলিতে কোর্স করব, শুধু ত্রিপলিতে না, আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছি, তারা একটা কোর্স পাবো এসি সার্কিট নামে। বিশেষ করে যারা ত্রিপলি ডিপার্টমেন্টে আছি, যারা আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করব সামনে, তারা এই ত্রিপলি ডিপার্টমেন্ট বিশেষ করে আমরা এসি সার্কিট নামে হচ্ছে একটা কোর্স পাবো। এই এসি সার্কিট কোর্সে যে আমাদের সার্কিট দেওয়া থাকবে, যেমন হচ্ছে ধরি আমরা তো এই ধরনের সার্কিট সম্পর্কে অবগত, মাইনাস। তো এইখানে ধরলাম যে একটা রেজিস্ট্যান্স আছে, এবং এইখানে হচ্ছে আমার কি একটা ক্যাপাসিটেন্স, অ্যান্ড এখানে একটা ধরলাম যে আমার কি একটা ইন্ডাকটেন্স আছে। তো এই যে ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স এবং ভি ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্সকে আমরা কি ধরি, ক্যাপাসিটেন্সকে আমরা সি, এবং কি হচ্ছে ক্যাপাসিটেন্সকে আমরা সি ধরলাম, এবং ইন্ডাকটেন্সকে আমরা ধরলাম এল বা আর। এখানে ধরলাম কি আমরা এল। তো এই যে আমরা হচ্ছে আর এলসি সার্কিট পেলাম, আর এলসি সার্কিটের বাধাদানকারী এলিমেন্ট যেটা থাকবে, যেমন এটাকে আর কে আমি প্রকাশ করতেছি কত ওহম দিয়ে, 4 ওহম দিয়ে ধরলাম, 4 ওহম দিয়ে। এটাকে আমরা বললাম 2 জে বা 2 আই ধরলাম, এবং এটাকে ধরলাম কত, 5 আই। তো এইখানে যে
রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে আমরা ওহম দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ওহম দিয়ে প্রকাশ করি এবং এটাকে আমরা ওহম দিয়ে প্রকাশ করি। তো এই যে বাধা দানকারী এলিমেন্ট আর, এল এবং সি, আর হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স, সি হচ্ছে কি আমার ক্যাপাসিটেন্স এবং এলটা হচ্ছে কি আমার ইন্ডাকটেন্স। আর এল সি সার্কিটের এই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এর ইন্ডাকটেন্সকে আমরা যে আহ, নতুন সংখ্যা, নতুন নাম্বার সিস্টেম দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমার কি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থেকে আমরা প্রকাশ করি। তো এইভাবে জটিল সংখ্যার এই ব্যবহার আরএলসি সার্কিটে করা হয়। এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে এসি সার্কিট নামে কোর্সটা পড়বা, এই এসি সার্কিট কোর্সের ম্যাক্স এই সম্পূর্ণ রিপ্রেজেন্টেশনটাই কি কমপ্লেক্স নাম্বারের সাহায্যে হয়ে থাকে। তো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে কি আমাদের জটিল সংখ্যার প্রকাশ। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে, অথবা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড ইকুয়ালস টু আই ওয়াই, অথবা প্রকাশ করা হয় হচ্ছে এ প্লাস বি আই, এই ফরম্যাটে প্রকাশ করা হয়। ওকে, তো এই যে এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি বা বি ওয়াই, এ প্লাস, এখানে অবলিক দিয়ে লিখে দেই, এ প্লাস আই বি অথবা বি আই, এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই, এই ফরম্যাটে প্রকাশ করা হয়। তো এই যে এখানে এক্সটা আছে, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে এক্স এবং ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমার রিয়েল নাম্বার, বিলংস টু আর, এটা হচ্ছে আমার রিয়েল নাম্বার। এবং এই যে আইটুকু আছে, এই আইটুকু কি ছিল আমার, এই আইটা ছিল, এই আইটা, এই আইটা হচ্ছে আমার কি কাল্পনিক বা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি নাম্বার। এখন একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এর এই এক্সটাকে আমরা বলতেছি কি বাস্তব অংশ, এবং এই যে আই এর সহগ যেটা ওয়াই, যেটার সাথে আমার আই, যেটা কিনা আমার ইমাজিনারি নাম্বার, এই ইমাজিনারি নাম্বারটা যে বাস্তব সংখ্যার সঙ্গে গুণ অবস্থায় থাকবে, সেই আই এর যে সহগ থাকবে, সেই আই এর সহগটাকে আমরা বলতেছি কি অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ, বা আমরা এটাকে বলতেছি কি ইমাজিনারি পার্ট। তো এই যে তো এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখে নিই। জেড ইকুয়ালস টু থ্রি প্লাস সেভেন আই, এখানে যদি আমাকে বলা হয় এখানে বাস্তব অংশ কোনটা, এই কমপ্লেক্স নাম্বারটার বাস্তব অংশ কোনটা এবং অবাস্তব অংশ কোনটা, তাহলে আমরা কি বলবো, এক্স ইকুয়ালস টু, যেটা কিনা আমার বাস্তব অংশ সেটা হবে থ্রি, এবং অবাস্তব যে পার্টটুকু থাকবে সেই অবাস্তব পার্টটুকু কি হবে, আই এর সহগ, যেটা হচ্ছে কি সেভেন। এই, এখন আমি আরেকটু যদি লক্ষ্য করি, জেড ইকুয়ালস টু আই ওয়াই, একটা আমাকে ধরি যে এটা একটা আমার একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের যদি, যদি আমার এই এক্স ইকুয়ালস টু জিরো হয়, এই কমপ্লেক্স নাম্বারের এই অংশটুকু যদি জিরো হয়ে যায়, তাহলে থাকে কতটুকু অংশ, আই ওয়াই। তো এই জেড ইকুয়ালস টু যদি আই ওয়াই থাকে, তাহলে এই অংশটুকু আমরা বলি কি পিওরলি ইমাজিনারি নাম্বার। পিওরলি, পিওরলি ইমাজিনারি নাম্বার মিন্স সেই কমপ্লেক্স নাম্বারটাতে কোনো বাস্তব অংশ নেই, এটাই বোঝাচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা, পিওরলি ইমাজিনারি নাম্বার, আচ্ছা এটা লিখে নিন। আর ওয়াই এর মানটা যদি আমার জিরো হয়ে যায়, একটু দেখি। আচ্ছা, একটু মিশিয়ে নিই। এই ওয়াই এর মানটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমার কি থাকতেছে, এই কমপ্লেক্স নাম্বারটাতে কোনো কাল্পনিক অংশ থাকতেছে না, দ্যাট মিন্স সেটা একটা কি বাস্তব নাম্বার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো কি রিয়েল নাম্বার, কোনো ইমাজিনারি পার্ট নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কি
রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে একটা বিষয় অদ্ভুত লাগতেছে না? একটা কমপ্লেক্স নাম্বার আবার রিয়েল নাম্বারের ফর্ম নিচ্ছে, মানে একটা কমপ্লেক্স নাম্বার আবার রিয়েল নাম্বার গঠন করতেছে। তো এই ব্যাপারগুলো থেকে আমরা নেক্সট টপিকে দেখব জটিল সংখ্যার প্রকারভেদ। তো জটিল সংখ্যা আসলে সবকিছু, জটিল সংখ্যার মধ্যে আমার বাস্তব সংখ্যা থাকে এবং অবাস্তব সংখ্যা থাকে। এই বাস্তব সংখ্যা থেকে আমরা পড়ে এসেছি বাস্তব সংখ্যার কনসেপ্টটা কি ছিল, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যেটা আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি মূলদ এবং অমূলদ নিয়ে। তো এইগুলোর এক্সাম্পলগুলো তো আমরা জানি, 2, 3 এগুলো তো আমাদের কি বাস্তব সংখ্যা। আর এই যে অবাস্তব সংখ্যা, এই অবাস্তব সংখ্যার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি পিওরলি ইমাজিনারি নাম্বার, আর একটা কি নট পিওরলি ইমাজিনারি নাম্বার। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম পিওরলি ইমাজিনারি নাম্বার কোনগুলো, যেগুলো যেসব বাস্তব সংখ্যাতে কি কোনো ধরনের যে যে অবাস্তব নাম্বারগুলোতে, যে কমপ্লেক্স নাম্বারগুলোতে কোনো বাস্তব মান নেই বা বাস্তব অংশ নেই, সেটাতে কি জাস্ট শুধু অবাস্তব কাল্পনিক পার্টটুকু থাকতেছে, সেই সেই কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা বলতেছি কি পিওরলি ইমাজিনারি নাম্বার। এবং এখানে যে আছে 5+7i, এখানে আমার বাস্তব অংশ আছে, এখানে কি 7i এ 7টা কি কাল্পনিক পার্ট বা ইমাজিনারি পার্ট, এই ইমাজিনারি পার্টটুকু আছে। তো বাস্তব এবং অবাস্তব মান উভয় যেটাতে থাকবে সেটাকে আমরা কি বলতেছি, নট পিওরলি ইমাজিনারি নাম্বার। তো এটা একটা আমার নট পিওরলি ইমাজিনারি নাম্বার, মানে এটা একটা আমার কমপ্লেক্স নাম্বার বলা চলে। তো এটাও আমার একটা কমপ্লেক্স নাম্বার, এখানে কি বাস্তব অংশ নেই, এখানে বাস্তব অংশ অবাস্তব অংশ দুটোই আছে। তো যেখানে বাস্তব অংশ অবাস্তব অংশ দুটোই থাকবে সেটাকে আমরা বলবো কি নট পিওরলি ইমাজিনারি নাম্বার। তো এখন নেক্সট টপিক, আমি এখন একটু বোঝাবো অনুবন্ধী জিনিসটা কি, জটিল সংখ্যার অনুবন্ধী ব্যাপারটা কি। জটিল সংখ্যা সাপোজ একটা ধরলাম z = x+iy, এটা আমার একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে যদি আমার অনুবন্ধী বের করতে বলে, তাহলে আমি জটিল সংখ্যার অনুবন্ধকে ব্যবহার প্রকাশ করা হয় কি দিয়ে, জেড এর উপর একটা বার চিহ্ন থাকবে। এই জেডটার উপর একটা আমি যদি বার চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা কি হলো, জটিল সংখ্যার অনুবন্ধীতে প্রকাশ হলো। তো এই জটিল সংখ্যার অনুবন্ধীতে আমি প্রকাশ করব কিভাবে, এই কাল্পনিক অংশ এবং বাস্তব অংশের মধ্যবর্তী যে চিহ্নটা আছে, এই যে আমার এক্সটা কি কোনো, এটা এক্সটা হচ্ছে আমার বাস্তব অংশ বা রিয়েল পার্ট, এবং আই ওয়াইটা কি ছিল, আই ওয়াই এর আইটা ছিল আমার কি ইমাজিনারি পার্ট, যে ইমাজিনারি অংশটুকু থাকবে সেটার আমি মধ্যবর্তী চিহ্নটা আমি সাইনটা আমি কি করে দেব, চেঞ্জ করে দেব। এটা কি হবে, x মাইনাস আই ওয়াই। তো অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হলো, z'=x−iy। তো আমি যদি এখন এক্সাম্পলগুলো একটু সলভ করি, তাহলে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে নিব। তো এখানে আছে আমার একটা জটিল সংখ্যা z=3+4i। এটাকে যদি আমি এখন একটু বলি যে হচ্ছে এটার অনুবন্ধীটা কি হবে, এটার অনুবন্ধীটা হবে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ, 3-4i। এটাই ছিল আমার অনুবন্ধী। তো এখানে আরো একটা অনুবন্ধী আমি যদি এটা নির্ণয় করি, আরো একটা কমপ্লেক্স নাম্বার যেটার অনুবন্ধী আমি যদি নির্ণয় করতে চাই, বাস্তব অংশ এবং অবাস্তব অংশের কি মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ। তো এটা যদি আমি একটু সলভ করি, তাহলে এটার অনুবন্ধীটা হবে -7 - 4i এর অনুবন্ধীটা কি হবে, -7 + 4i। তো এখন আমি যদি এই কমপ্লেক্স নাম্বারটারও আমি যদি অনুবন্ধী বের করতে চাই, তাহলে একটু আমি এটা দেখা যাচ্ছে এখানে অবাস্তব অংশটা কি প্রথমে আছে, তারপরে কি আছে বাস্তব পার্টটা আছে। তো আমি এটাকে একটু জেনারেলাইজ ফর্মে নিয়ে আসি, 9 - 5i, এটাকে আমি লিখতে পারি কি 9 - +5i, বাস্তব অংশ এবং অবাস্তব অংশের মধ্যবর্তী চিহ্ন আছে। তো এটাই ছিল আমার অনুবন্ধী কিভাবে নির্ণয় করব এই টপিক। তো এখন আমরা যখন কোনো বাস্তব সংখ্যাকে এক্সপ্রেস করতাম, তখন সে বাস্তব সংখ্যাকে আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এক্সপ্রেস করে ফেলতে পারতাম। তো ধরি আমি যদি কোনো একটা সংখ্যা নেই 3, এবং এই 3টার আমি যদি এখন আমি যদি -3 নির্ণয় করতে চাই, তাহলে কি আসলো, আমি একমাত্রিক স্থানাঙ্ক মানে এক্স অ্যাক্সিস একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কি এই বাস্তব অংশগুলোকে বাস্তব সংখ্যাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো 1, 2, 3, তারপর -1, -2, -3, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে একগুলা গেল, আর এক্স অ্যাক্সিসের কি নেগেটিভ দিকে মাইনাস পার্টটা গেল। তো আমরা যখন জটিল সংখ্যাকে কোনো অক্ষে রিপ্রেজেন্ট করব, তখন আমাকে কি কয়টা অক্ষ লাগবে, দুইটা অক্ষ লাগবে। তো জটিল সংখ্যায় যে আমার জটিল সংখ্যায় আমার এক্স অ্যাক্সিস বরাবর যে অক্ষটা থাকবে সেটা হবে আমার কি বাস্তব অক্ষ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে অক্ষটা থাকবে সেটা কি হবে আমার অবাস্তব অংশ। তো এই যে আমার পার্টটুকু থাকবে এক্স এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা, যে আমি ধরি সাপোজ একটা সংখ্যা নিলাম,
2+3i যদি ধরি, এখানে যদি আমি নেই 2, আমি একটা কমপ্লেক্স নাম্বার পিক করলাম, 2 প্লাস, ধরি আমি একটা কমপ্লেক্স নাম্বার পিক করলাম 2 প্লাস, আচ্ছা 2+3i নিব আমি, 2+3i। তো এই কমপ্লেক্স নাম্বারটার আসলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, মানে জ্যামিতিক উপস্থাপন দ্বারা কেমন হবে আমি একটু দেখি। এখানে টুটা কি ছিল আমার, টুটা ছিল আমার বাস্তব পার্ট। তো বাস্তব অংশ, বাস্তব ঘর বরাবর আমি কত ঘর গেলাম, 2 ঘর। এবং আমাকে এখানে বলছে 3i, 3i এর এই থ্রিটা কি আমার, থ্রিটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তো ইমাজিনারি পার্ট বরাবর আমাকে কত, ইমাজিনারি ঘর কি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর। তো ইমাজিনারি ঘর ধরলাম যে এখানে থ্রিটা অবস্থান করতেছে, এই বরাবর হচ্ছে আমার 3 এবং এই বরাবর হচ্ছে আমার 2। তো এখানে ধরলাম হচ্ছে 3, আচ্ছা এটা ধরলাম যে আমার 2। তো এইখানে যে বিন্দুটা আমি পেলাম সেটা হচ্ছে আমার কি, 2+3i। এই যে কমপ্লেক্স নাম্বারকে আমি একটা বাস্তব অংশ, বাস্তব অক্ষ এবং অবাস্তব অক্ষে রিপ্রেজেন্ট করলাম। এই চিত্রটার নাম কি দেওয়া হয়েছে, এই চিত্রটা হচ্ছে আমার কি বলে, অর্গান চিত্র। কমপ্লেক্স নাম্বারের অর্গান চিত্র হচ্ছে এটা। ওকে, তো আমি একটু এখন, একটু যদি আমি লক্ষ্য করি, আমি একটা যদি কোনো একটা সংখ্যা পিক করি 3, এই সংখ্যাটা 3, এই 3 কে যদি আমি -1 দ্বারা গুণ করে দেই, তাহলে আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা কি, -3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, কোন একটা সংখ্যা 3 ছিল, সেই 3 কে আমি কি দিয়ে গুণ করে দিলাম, -1 দিয়ে গুণ করে দিলাম। এবং -1 দিয়ে গুণ করার ফলে সেই সংখ্যাটা কত ডিগ্রি কোণে সরে গেল, ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি কোণে সরে গেল। কোন একটা সংখ্যা ছিল 3, এই 3 কে আমি -1 দিয়ে গুণ করে দিয়ে এই তার হাতের বাম পাশে কি পাইলাম, -3। এবং এই যে 3 সংখ্যাটা ছিল, 3 সংখ্যাটা 180 ডিগ্রি কোণে সরে গিয়ে -3 তে অবস্থান নিল। তো আমি তাহলে বলতেই পারতেছি কোন একটা সংখ্যা, যে কোনো সংখ্যাকে আমি যদি -1 দিয়ে গুণ করে দেই, সেই সংখ্যাটা কি 180 ডিগ্রি কোণে সরে যায়, 180 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে সরে যায়। তো এখন আমি যদি কোনো একটা সংখ্যা, যে সংখ্যাকে আমি 180 ডিগ্রি কোণ না দিয়ে আমি 90 ডিগ্রি কোণে ঘোরাবো, কোনো একটা সংখ্যাকে আমি এমন একটা নাম্বার দিয়ে গুণ করব যেটাকে আমি গুণ করলে কি পাবো, 90 ডিগ্রি কোণে সে ঘুরে যাবে। তো আমি ধরলাম এই 90 ডিগ্রি কোণে ঘোরার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, কমপ্লেক্স নাম্বারের সাহায্য নিতে হবে। আই এর পরিচয়, আচ্ছা আই, আমরা জানি কি আই ইকুয়ালস টু √1 তো এখন আমি যদি একটু লিখি আই স্কোয়ার, আই স্কোয়ার সমান সমান আমি কি পাচ্ছি, -1। এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে কি -1। তো আমি এখানে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টে যদি এই 3 সংখ্যাটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। তো এই 3 কে যদি আমি আই দ্বারা গুণ করি, সেই সংখ্যাটা কি 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এবং এই 3i কে আমি যদি আরো একটা i দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 3i ইন্টু আই স্কোয়ার। এটা কি হলো, এটা হচ্ছে আমার 3i স্কোয়ার, যেটার ভ্যালু কিনা আমরা কি বলতে পারতেছি, -3। এই 3 কে যদি আমি আরো একটা i দিয়ে গুণ করতে চাই, যেটাকে আমি পারতেছি কত, -3 স্কোয়ার, সরি এটা ছিল কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ারকে আমি আরেকটা i দিয়ে গুণ করব, আমরা পাবো কি, 3i কিউব। তো এটা কি ছিল, -3 কে আমি আরেকটা i দিয়ে গুণ করে -3i পাইলাম। এবং এই -3i কে আমি যদি আরো একটা i দিয়ে গুণ করে দেই, -3i কে আমি আরেকটা i দিয়ে গুণ করে দিলাম, আমরা পাইলাম কি, -3i স্কোয়ার ইকুয়ালস টু, আমি কি লিখতে পারতেছি, -3i স্কোয়ারের ভ্যালু আমি কত জানি, -1। তো এটাকে আমি লিখতে পারতেছি +3। তো আমি কিন্তু আলটিমেটলি এই 3 অবস্থানে চলে আসলাম।
তো আমি এখন সহজে বলতে পারি যদি কোনো সংখ্যাকে i দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটি 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যায়। আবার কোনো সংখ্যাকে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা কি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। আমি এতটুকু বোঝাতে পারছি সম্ভবত। 3 দিয়ে ধরলাম কোনো একটা সংখ্যা 3 কমপ্লেক্স নাম্বারে। আমরা জানি কি কমপ্লেক্স নাম্বারে একটা বাস্তব অ্যাক্সিস থাকে এবং একটা কি অবাস্তব অ্যাক্সিস থাকে। একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং একটা ইমাজিনারি অ্যাক্সিস থাকে। তো এই এই 3 কে আমি যখন i দ্বারা গুণ করে দেবো তখন সেটা কি হবে, i দিয়ে গুণ করে দিলে সেই সংখ্যাটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। আবার এই 3i কে আমি যখন আরো একটি i দ্বারা গুণ করে দিব সেটার ভ্যালুটা দাঁড়াবে কত, 3i স্কোয়ার। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি i স্কোয়ার ভ্যালু কি √1। এবং এই i স্কোয়ারকে 3i স্কোয়ারকে আমি আরো একটা i দিয়ে গুণ করে দিলাম, পাইলাম আমরা 3i কিউব। এবং এই i কিউবের ভ্যালুটা কত পাইলাম, -3i। এখন এই 3i কে আমি যদি -3i কে আমি যদি আরেকটা i দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কত পারতেছি, -3i স্কোয়ার। এবং i স্কোয়ার ভ্যালু জানি আমরা -1 এবং এটা আমরা আগের সংখ্যাটাই ফিরে পেলাম। তো এখন আমি যদি একটু খেয়াল করি, এখানে আমি এমন একটা সংখ্যা নিলাম যেটার হচ্ছে 1। এই 1 কে আমি i দ্বারা গুণ করে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, এই 1 সংখ্যাটাকে যদি আমি i দিয়ে গুণ করি তাহলে i ইন্টু 1 আমরা পাবো কত, i। এই 90 ডিগ্রি বরাবর আমরা পাবো কত, i। এই i কে যদি আমি আরো একটা i দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পাবো কত, i ইন্টু i ইকুয়ালস টু i স্কোয়ার। এবং এটার ভ্যালুটা আমরা কত পাবো, -1। এই -1 কে এই i স্কোয়ার ইকুয়ালস টু কত পাইলাম, -1। এই i স্কোয়ারকে আমি আরো একটা i দিয়ে গুণ করে দিব, আমরা পাবো হচ্ছে i কিউব। তো এই i কিউব সমান সমান আমি লিখতে পারি কত, -i। কিভাবে লিখতে পারি, i স্কোয়ারের মান হচ্ছে কত, i স্কোয়ার ইন্টু i স্কোয়ারের মান হচ্ছে কত, -1 ইন্টু আমার কত, i। তাহলে পাইলাম কি আমি, -i। এই i এইখানে আমি পেলাম কত, i কিউব ইকুয়ালস টু -i। ওকে, এই i কিউবকে যদি আমি আরো একটা i দিয়ে গুণ করে দিই, এখন i কিউবকে আমি আরেকটা i দিয়ে গুণ করে দিব, আমি পাবো i⁴। এবং এই i⁴ এর ভ্যালুটা আমি যদি ডিটারমাইন করতে চাই, i স্কোয়ার ইন্টু i স্কোয়ার ইকুয়ালস টু কত, -1 -1 ইন্টু -1, আমি পাবো কি আলটিমেটলি রেজাল্ট +1। তো এখন আমি যদি একটু খেয়াল করি, i এর ভ্যালু পাইছি i⁴ এর ভ্যালু পাইলাম আমি 1। এই i⁴ যেটাকে আমি বলতেছি 1, এবং i কে যদি আমি আরেকটা i দ্বারা গুণ করতেছি, i এর ভ্যালু পাচ্ছি কত, √1। i এর ভ্যালু তো আমরা জানি √1, এবং i স্কোয়ার যখন করতেছি তখন আমরা ভ্যালু পাচ্ছি -1। i কিউব হচ্ছে কি -i, এবং i⁴ কি 1। তো এই i এর মান, এই চারটার i এর যে মানগুলো আছে এই চারটা মানের বাইরে আমরা কখনোই পাবো না। তো এখন যাই হচ্ছে নেক্সট টপিকে। আমরা যদি এখানে একবার ঘুরে আসি তাহলে আমরা কি পারতেছি, i⁴ ইকুয়ালস টু 1 পাচ্ছি। আমরা যদি এখানে দুইবার ঘুরে আসি তাহলে কি পাচ্ছি, i⁴ কে আমরা 8 এর ভ্যালু আমরা পাচ্ছি কত, 1। আবার আমি যদি আরো ঘুরে যাই তাহলে কি i⁴ আরেকবার ঘুরলাম i⁴ এইভাবে করে আমরা যতবারই ঘুরি না কেন, চারবার আমরা ভ্যালু পাবো কি, চারবার আমরা ভ্যালু পাবো হচ্ছে, চারবার ঘুরে আসার পর পর আমরা ভ্যালু পাবো 1। আমরা চারবার করে যদি ঘুরে আসি তাহলে আমরা ভ্যালু পাবো কত, 1। এই এখন i এর পাওয়ারকে যদি আমরা নির্ণয় করতে চাই, i এর এবারে আমরা মান নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি i ইকুয়ালস টু, তো
আই এর পাওয়ার নির্ণয়ে আমার একটা ফর্মুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, আই এর পাওয়ার নির্ণয়ের জন্য আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আই এর পাওয়ারকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যে ভাগশেষটা পাবো সেটাই হবে হচ্ছে আই এর ফাইনাল রেজাল্ট। তো এইটাকে যদি আমি একটু সলভ করতে চাই তাহলে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার 100। আচ্ছা, আই টু দি পাওয়ার 100 ইন্টু আই টু দি পাওয়ার 1। আই টু দি পাওয়ার 100 এটাকে আমি লিখতে পারি কি 4 25 100। এটা আমি কি 100 বার একটা আই টু দি পাওয়ার, আমি কি এখানে আই টু দি পাওয়ার 100 কি আমার 4 দ্বারা বিভাজ্য। এটার মানটা আমি লিখতে পারতেছি কত, 1, এবং এখানে থাকতেছে কত, আই। তো এটার মানটা আমি পাচ্ছি কত, আই। এখন আই টু দি পাওয়ার 103 মানে 103, এটা যদি আমি ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে আমি লিখবো আই ইকুয়ালস টু, আচ্ছা, আই টু দি পাওয়ার 103 ইকুয়ালস টু আমি লিখতে পারি আই টু দি পাওয়ার 100 ইন্টু আই ইন্টু আই কিউব। আই টু দি পাওয়ার 100 এর ভ্যালু 1 ইন্টু আই টু দি পাওয়ার কিউব, যেটাকে আমি লিখতে পারতেছি কি মাইনাস আই। এখন আমাকে যদি এত বড় একটা ডিজিট দেওয়া হয় পাওয়ারে, আই এর পাওয়ারে, তখন আমি যে কাজটা করব সেটা কি, আমরা জানি আমরা যদি কোনো আমরা যদি এই অক্ষরটা 4 বার ঘুরে আসতেছি তখন আমরা 4 বার ঘোরার পরে আমি মান পাচ্ছি 1, প্রতিবারই মান পাচ্ছি 1। তো এখানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার যে লাস্টে 2টা ডিজিট আছে, এই 2টা ডিজিটকে আমি কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। তো 4 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আমি যে রেজাল্টটা পাবো আমরা জানি কি 4 6 24। তো ভাগশেষ কি পাচ্ছি, আমি ভাগশেষে পাচ্ছি 1। এই যে আমি ভাগশেষটা পেলাম, এই ভাগশেষটাই হবে কি আমার আই এর পাওয়ার। তো এটা আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই। এই রেজাল্টটা আমি কত পাবো, আই। ওকে, এখন আমি যে লাস্টে একটা জিনিস দেখবো, লাস্টের যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আই এর ক্রমিক পাওয়ার বিশিষ্ট 4টি ক্রমিক পাওয়ার বিশিষ্ট আই এর যোগফল। এখানে হচ্ছে একটা সুন্দর একটা ব্যাপার। এই সুন্দর ব্যাপারটা কি, আমরা যদি আই এর পরপর 4টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট আমি যদি আই নেই, 4টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট আই, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এইগুলোর মানগুলো যদি আমি একটু লিখি, আই টু দি পাওয়ার আই এর মানটা আই রাখলাম, এবং আই স্কোয়ারের মান কত জানি আমরা, -1। আই কিউবের মান কি জানি আমরা, -আই, এবং আই টু দি পাওয়ার 4 এর মান জানি আমরা +1। তো এই সবগুলো আমি যদি এখন সামেশন করে আমি যে রেজাল্টটা পাবো সেটা কি, 0। ঠিক একইভাবে পরপর 4টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট আই এর যোগফলগুলো কি হয়, 0 হয়। তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখে নিই। আমার আমার এখানে এমন একটা প্রবলেম দেওয়া আছে, আই ইকুয়ালস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, একবারে ডট 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 আই টু দি পাওয়ার 98 পর্যন্ত আমাকে এটা সলভ করতে বলা হয়েছে। তো এখানে আমি জানি কি, আমি জানি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এই 4টা ক্রমিক পাওয়ারের, 4টার আই এর ক্রমিক পাওয়ারের যোগফল কি, 0। তো আই থেকে আই টু দি পাওয়ার 4 ধরলাম, যে এখানে আই টু দি পাওয়ার 4, এই 4টা ক্রমিক পাওয়ারের যোগফল কি হবে, 0 হবে। এবং এই 0, এটা যে 0 হবে, এবং এই যে পদ সংখ্যা আছে 96, এই 96 পর্যন্ত যে যতগুলো পদ থাকবে ততগুলো পদ কি 4 দ্বারা বিভাজ্য। মানে চারটা করে পদ যদি আমি নেই এইভাবে করে, তাহলে 96 পর্যন্ত আমি এরকম করে 4টা পদ পাবো, যেটা আমার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এমন পদ নেব, এমন পদ নিয়ে সেগুলোর যোগফল আমি কি বলতে পারবো, 0। এবং সেগুলো যোগফলগুলো যখন আমরা 0 বলবো তখন থাকবে কত, 0 প্লাস 97 প্লাস, আচ্ছা, আয়ের পাওয়ার থাকে, আয়ের তখন পাওয়ার গুলো থাকবে কি আই টু দি পাওয়ার 97, এবং কি থাকে আই টু দি পাওয়ার 98। তারপরে কি থাকলো, আই টু দি পাওয়ার 97 আর 98, আমরা এটাকে জেনারেলাইজ নিয়মে ভাগ করে দেব। তাহলে 4 দুগুণা হয় হচ্ছে 8, এবং 17, 4 চারে হয় 16, থাকে কত, 1। তো এটা থাকবে আমার কত, প্লাস আই। এবং 98 কে যদি আমি একটু ডিটারমাইন করতে চাই তাহলে আমি কিভাবে নির্ণয় করব, 4 দ্বারা আমি ভাগ করে দেব পাওয়ারটাকে। 4 দুগুণা হবে হচ্ছে 8, 18, 4 চারে হয় 16, তাহলে কত, 4 6, 4 4 4 7,
চার পাঁচে 20, আচ্ছা। 4 16 17 18 এখানে থাকে 2। তো এইটার যে ভাগশেষটা থাকবে সেটা হবে কি আমার এর পাওয়ার আই স্কোয়ার সমান সমান আমি কি জানি -1। তো এটাই হবে আমার অ্যান্সার। তো এখানে আমি পাইলাম আই আর -1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।